বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাসে আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরান ও ইসরায়েল ক্রমাগত একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে। গত 18 জুন ইরান দাবি করেছে যে তারা হাইপারসনিক ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে। এটিকে ইরানের সবচেয়ে মারাত্মক অস্ত্রগুলোর একটি বলে গণ্য করা হয়। 2023 সালে ফাত্তা-1 ক্ষেপণাস্ত্রটি সামনে আনে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর নামকরণ করেন। যখন এটি জনসমক্ষে প্রকাশ করা হয় তখন একটি বড় ব্যানারে হিব্রু ভাষায় লেখা ছিল তেল আভিভ মাত্র 400 সেকেন্ড দূরে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এটিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলে ঠিকই, তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। হাইপারসনিক বলতে এমন একটি অস্ত্রকে বোঝায় যার গতি সাধারণত শব্দের গতির 5 থেকে 25 গুণ বেশি। ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 1400 কিলোমিটার এবং আইআরজিসি দাবি করে যে এই ক্ষেপণাস্ত্রটি সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার এবং ধ্বংস করার ক্ষমতা রাখে। প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার গতিসম্পন্ন ফাত্তা-1 ক্ষেপণাস্ত্রটি জনসমক্ষে প্রকাশ করার ঠিক 4 মাস পরই আইআরজিসি ফাত্তা-2 নামের আরেকটি ক্ষেপণাস্ত্র জনসমক্ষে প্রকাশ করে, যার রেঞ্জ 1500 কিলোমিটার বলে দাবি করা হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ফাত্তা-2 খুব কম উচ্চতায় উড়তে সক্ষম এবং এটি উড্ডয়নের সময় বেশ কয়েকবার গতিপথ পরিবর্তন করতে পারে। ইসরায়েলের হুমকি মোকাবেলায় ইরানের এই সব ক্ষেপণাস্ত্র। গত 7 অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বিবিসি, যেখানে বলা হয় ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রের 4টি গ্রুপের মধ্যে রয়েছে রকেট, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইল, যা প্রাথমিকভাবে ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য। তবে ইরানের নিজস্ব সশস্ত্র বাহিনীর তৈরি কিছু ক্ষেপণাস্ত্র আছে যা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ইরান যখন 2024 সালের এপ্রিলে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তখন তারা ইমাদ-3 ব্যালিস্টিক মিসাইল, পাভে ক্রুজ মিসাইল এবং শাহেদ 136 ড্রোন ব্যবহার করেছিল। ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি একটি মাঝারি পাল্লার অস্ত্র এবং এর রেঞ্জ 1700 কিলোমিটার পর্যন্ত বলে দাবি করা হয়। তবে এই ক্ষেপণাস্ত্রটি দৈর্ঘ্যে 15 মিটার লম্বা এবং এর ওয়ারহেডের ওজন 750 কিলোগ্রাম। এই ক্ষেপণাস্ত্রটি 2015 সালে বিশ্বের সামনে নিয়ে আসে ইরান। পাভে 1650 কিলোমিটার রেঞ্জের মাঝারি পরিসরের ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র বিভিন্ন গতিপথে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে বলে দাবি করা হয়েছে। পাভে ক্ষেপণাস্ত্রটি একসাথে হামলা করা এবং হামলা করার সময় পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করার সক্ষমতাও রাখে বলে জানানো হয়েছে। এই জন্যই এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ওপর হামলা করার জন্য নির্বাচিত করা হয়েছিল। 2023 সালের ফেব্রুয়ারিতে জনসমক্ষে পাভে ক্ষেপণাস্ত্রটি প্রকাশ করা হয়েছিল আর ইরান দাবি করেছিল যে এই মিসাইলটি ইসরায়েলে পৌঁছানোর ক্ষমতা রাখে। 13 এপ্রিল 2024 এর এক হামলায় এই দাবির সঠিকতা প্রমাণিত হয়েছে। এছাড়া ইরানের হাতে থাকা জুলফিকার-1 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি একটি স্বল্প পাল্লার অস্ত্র। এটিকে 2017 এবং 2018 সালে দাইশ অর্থাৎ ইসলামিক স্টেটের ঘাঁটিতে হামলা করার জন্য ব্যবহার করা হয়েছিল। জুলফিকার ক্ষেপণাস্ত্রটি ফাত্তা-110 সিরিজের ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ এবং এর ওয়ারহেডের ওজন 450 কেজি বলে জানা যাচ্ছে। ইসরায়েল হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু বিষয়ক আলোচনায় ইরান অংশ নেবে না বলে জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সুইজারল্যান্ডের জেনিভায় ইউরোপীয় কূটনীতিকদের সাথে সাক্ষাতের সময় এ মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে ইরান আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছে। তার আগ পর্যন্ত ইসরায়েলের হামলার জবাব দিয়ে যাবে তারা। We are entitled, tasked and determined to defend our territorial integrity, national sovereignty and security with all force. তবে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত ইরানে হামলা থামানোর কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ইসরায়েলের রাষ্ট্রদূত শুক্রবার জাতিসংঘে মন্তব্য করেছিলেন যে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েল সেখানে হামলা চালিয়ে যাবে। এরকম পরিস্থিতিতে নবম দিনের মতো ইরান ও ইসরায়েল দুই দেশ একে অপরের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার ইরান হাইফা শহরকে লক্ষ্য করে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে। দক্ষিণ ইসরায়েলের তেল আভিভ শহরেও ইরানি মিসাইল হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া মধ্য ইসরায়েলেও কয়েকটি জায়গায় হামলা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্যমতে এটি ছিল গত 9 দিনের মধ্যে ইসরায়েলে ইরানের চালানো 18তম দফার মিসাইল হামলা। অন্যদিকে ইসরায়েলও ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাতে ইস্পাহান ও কোম শহরের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলায় কয়েকজন মারা গেছে বলে জানা যাচ্ছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF বলছে তারা ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র মজুদাগার এবং মিসাইল ঘাঁটি লক্ষ্য করে হামলা করছে। গত কয়েকদিন ধরে চলা ইরানি হামলায় ইসরায়েলে অন্তত 25 জন মারা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় কয়েকদিন আগে জানিয়েছিল সেখানে এখন পর্যন্ত 224 জন নিহত হয়েছে, যদিও একটি মানবাধিকার সংস্থা জানাচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত বেসরকারিভাবে ইরানে মৃত্যুর সংখ্যা 639। তুরস্কে ইসলামী দেশগুলোর জোট OICর বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট মন্তব্য করেছেন যে পরমাণু আলোচনার সম্ভাবনা নস্যাৎ করতেই ইসরায়েল ইরানের ওপরে হামলা শুরু করেছে। তার বক্তব্যে মিস্টার এরদোয়ান বলেছেন যে মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহুর ইসরায়েল। Telin ediyor. İsrail'in terör saldırılarında bombardıman ve Netanyahu hükümeti 13 Haziran'daki saldırılarıyla aslında müzakere sürecini baltalamayı hedeflemiştir. তুরস্কে OICর ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। সুইজারল্যান্ডের জেনিভায় ইউরোপীয় 3টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের পর ইস্তানবুলে OICর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও আব্বাস আরাকচি মন্তব্য করেন যে ইসরায়েলি বোমা হামলা অব্যাহত থাকলে ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসবে না। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার মন্তব্য করেছেন যে শান্তিপূর্ণ কাজের উদ্দেশ্যে ইরানের পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে। পাশাপাশি এই খাতে ইরানকে রাশিয়া সহায়তা করে যাবে বলেও উঠে আসে তার বক্তব্যে। Об этом нужно договариваться как с Ираном, с одной стороны, так и с Израилем, с другой. И, как я и говорил на пленарной нашей сессии, способы решения. এমন পরিস্থিতিতে মিসাইল হামলার পাশাপাশি শনিবারও ইরান ইসরায়েলে ড্রোন হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বলছে শনিবার দুপুরের মধ্যে অন্তত 8টি ইরানি ড্রোন ইসরায়েলের বায়ুসীমায় প্রবেশ করেছে। IDF দাবি করেছে এগুলোর মধ্যে অন্তত 5টি ড্রোন তারা প্রতিহত করেছে। IDF আরও দাবি করছে যে তারা শনিবার ইরানের একাধিক মিসাইল ঘাঁটি ও পরমাণু কার্যক্রমের স্থাপনায় হামলা করেছে। তারা বলছে শনিবার চালানো হামলায় IRGCর শাখা কুদস ফোর্সের একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। এছাড়া ইরানের ইস্পাহান সহ বেশ কয়েকটি পারমাণবিক কার্যক্রমের ঘাঁটিতেও হামলার দাবি করেছে তারা। ওদিকে ইরানের কর্তৃপক্ষ বলছে শুক্রবার ইরানের কোম প্রদেশে বিমান হামলার পর শনিবার ওই অঞ্চল থেকে 22 জনকে গ্রেফতার করা হয়েছে ইসরায়েলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে তাদের সম্পর্ক ছিল। পাশাপাশি ইসরায়েলকে সমর্থন করা ও সংবেদনশীল অঞ্চলে ছবি তোলা আর ভিডিও করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে গত 9 দিনে ইসরায়েলি হামলায় অন্তত 430 জন মারা গেছে এবং 3,500-এর বেশি মানুষ আহত হয়েছেন। তবে ইরানের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার হিসেব অনুযায়ী শুক্রবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা 657 জন। আর ইসরায়েল বলছে এই সময়ের মধ্যে ইসরায়েলে মারা গেছেন 25 জন আর আহত হয়েছেন অন্তত 2,500 মানুষ। নির্বাচন নিয়ে দলগুলোর কারো কারো এক ধরনের সংশয় এখন অনেকটাই কমে এসেছে, কিন্তু নির্বাচনের আগে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটা কতদূর? বস্তুত রাজনৈতিক দলগুলো দফায় দফায় বৈঠকে বসে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের মতো বহু বিষয় একমত হলেও সংবিধান ও রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষে তো কাউকে বাধ্য করা সম্ভব নয়, সেটার কোনো রকম ইচ্ছা আগ্রহ আমাদের নেই। আমরা যে 166টা দিয়েছিলাম সেগুলোকে আমরা বলেছিলাম যে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আমাদের কাছে। আমরা আশা করছি মৌলিক বিষয়গুলোকে, মূল লক্ষ্যকে, যেগুলো আমাদের একটা মানে জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, এগুলোকে লক্ষ্য রেখে যতদূর পর্যন্ত অর্জন করা যাবে এটাই জাতীয় ঐক্যমত্য।
ঐকমত্যের প্রক্রিয়ায় বড় বিভক্তিগুলো মূলত দেখা যাচ্ছে বিএনপির সঙ্গে অন্য দলগুলো, বিশেষত জামায়াত এনসিপির। এর মধ্যে বড় দুটি ইস্যু হচ্ছে একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকা এবং একই ব্যক্তির একই সঙ্গে প্রধানমন্ত্রী ও সরকার প্রধান পদে না থাকা। দুটি প্রস্তাবে অধিকাংশ দল একমত হলেও বিএনপি এর বিরোধিতা করছে। আপনাকে দুইবারের প্রতি পরে আপনি করতে পারবেন না, গ্যাপ দিয়ে যদি আবার যদি মনে করেন এরকম সিচুয়েশন হয়, জনগণ যদি মনে করে, তারপরে আপনাকে জনগণের অপশন চিন্তা করতে হবে। তো দিনের শেষে আপনি আইন কানুন করে জনগণের অপশনকে তো ছুড়ে দিতে পারবেন না। এই পথটা এমন লং টাইম এখানে থাকলে বা একই ব্যক্তি বারবার আসলে এখানে ওই কর্তৃত্ববাদী যে শাসন ব্যবস্থাকে মুক্ত হওয়ার জন্য এত বড় আন্দোলন, রক্তছাড়া, বিপ্লব, জীবন দেওয়া হয়েছে, এই স্পিরিটের সাথে এটা চলে না। কর্তৃত্ববাদ আবার ফিরে আসতে পারে। বিভক্তি আরও আছে, সেটা হচ্ছে সংস্কার কখন এবং কিভাবে বাস্তবায়ন হবে। এক্ষেত্রে এনসিপি এবং জামায়াত চায় নির্বাচনের আগেই সংস্কার কার্যকর হোক, কিন্তু দল দুটো নির্বাচনের আগে বাস্তবায়নে কেন জোর দিচ্ছে? সরকার যেন নির্বাচনের পূর্বে তাদের যে কর্তব্যগুলো আছে সেগুলো সমাপ্ত করে যে কোনো সময় তারা নির্বাচনের আয়োজন করতে পারে। সেক্ষেত্রে সংস্কার যেন অবশ্যই বাস্তবায়িত হয় এবং মৌলিক সংস্কারের ভিত্তিতে যেন রাষ্ট্র কাঠামোর একটা গড়ন নতুনভাবে জাতির সামনে উপস্থাপিত হয়, সে লক্ষ্যে আমরা আমাদের কাজ করছি। আপনি এটা তো ফেয়ার ইলেকশন করতে চান, আপনি দেশটাকে ট্রেকে তুলতে চান, সেটা কিন্তু একটা দলের সাথে কাছে আপনি ছেড়ে দেবেন না সবাই মিলে করবেন? তো সবাই মিলে যদি ঐক্যমতের ভিত্তিতে হয় আর সেটা বাস্তবায়ন করতে সমস্যা কোথায়? একমত হয়ে যদি অনুমোদন করে দিই তাহলে এটা আবার পরবর্তী পার্লামেন্টের না হওয়া পর্যন্ত বাস্তবায়ন না করা তো কোনো যৌক্তিকতা থাকে না। তাহলে আগামী ইলেকশনটা কিসের উপর হবে? এছাড়া সংবিধান নতুন করে লেখা হবে নাকি সংশোধন হবে তা নিয়েও ভিন্নমত আছে। এনসিপি নতুন সংবিধানের পক্ষে থাকলেও বিএনপি, জামায়াত সহ অন্য অনেক দল এর পক্ষে নয়। উভয় পক্ষেরই আছে নানা যুক্তি। যদি নতুন সংবিধান না হয়ে একটা ঘষামাজার সংবিধান হয়, একটা সংশোধিত সংবিধান হয়, তাহলে আমরা মৌলিক জায়গাগুলোতে পরিবর্তন আনতে পারবো না, সেটাকে স্থায়ী করা সম্ভব হবে না, সেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন সংবিধান করার কোনো প্রয়োজন হতো না, আপনার একটা সংবিধান তো আছে, আর নতুন সংবিধানগুলো তো চেঞ্জ করতে পারবে। এটা তো সাধারণ একটা মানুষও বুঝে, যে সংবিধানে করে কেউ যদি স্বৈরাচার হতে চায় সে তো চেঞ্জ করতেই পারে। দলগুলোর মধ্যে এমন বিভক্তির মধ্যেই 166টি ইস্যুতে ঐক্যমত্য কমিশন ধারাবাহিক বৈঠক করছে। বিএনপি সহ কয়েকটি দল বলছে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেগুলো নিয়ে সংস্কার চূড়ান্ত করে জুলাই সনদ হতে হবে। কিন্তু সেটা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ সহ গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়গুলো বাদ পড়তে পারে এমন আশঙ্কায় এনসিপি সহ বিভিন্ন দল এর বিরোধিতা করছে। অন্যদিকে সমাধান হিসেবে যেসব বিষয় ঐক্যমত্য হবে সেগুলো নিয়ে গণভোটের প্রস্তাব দিচ্ছে জামায়াত। আমরা যে বসে ঘরের ভিতরে ঐক্যমত হইলাম না হইলাম, এত বড় বিষয়কে দলীয় বিবেচনায় রেখে ডিফারেন্স অপিনিয়নকে এজেন্ডাটা ছেড়ে দিলাম, এটা হবে না। এটা দেশের জন্য অন্য ধরনের ক্ষতি বয়ে আনতে, ঝুঁকির মধ্যে দেশকে ফেলতে পারে, কারণ এগুলো মৌলিক বিষয়, এগুলো সেটেল হইতেই হবে। সেই জন্য আমরা বলেছি এটা গণভোটে দিতে হবে। গণভোটে দিলে জনগণের রায়ের ভিত্তিতে এটা সেটেল হবে। না, এখানে গণপরিষদের ভোটের কোনো সুযোগ এখানে নেই। এখানে যতটুকু ঐক্যমত হবে, ঘুরে ফিরে একটা কথা আমাকে বলতে হচ্ছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তার বাইরে গেলে আপনাকে আগামী নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যেতে হবে এবং জনগণের সমর্থন নিয়ে সংসদে পাস করতে হবে। মৌলিক সংস্কার হলেই আমরা এই দলিলকে সমর্থন করব বা এই প্রক্রিয়ায় যাব, কিন্তু যদি মৌলিক বিষয় ছাড়া অগুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত হয় তাহলে সেটা আসলে আমাদের শাসন ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা মৌলিক সংস্কার হিসেবে বিবেচনা করব না। সব মিলিয়ে নির্বাচনের আগে সংস্কার গুরুত্বপূর্ণ, কিন্তু একদিকে সংস্কার এর বাস্তবায়ন নিয়ে বিভক্তি, অন্যদিকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রথমে বিএনপি আর এখন জামায়াত সহ কয়েকটি দলের সংশয় প্রশ্ন তুলে দিচ্ছে রাজনৈতিক ঐকমত্যের ভবিষ্যৎ নিয়ে। নির্বাচনের আগে এটাই এখন বড় চ্যালেঞ্জ। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। ইসরায়েলি দৈনিক হারেজ এর কলাম লেখক ও বিশ্লেষক গিডিওন লেভি বলেছেন, ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প 2 সপ্তাহ অপেক্ষা করতে পারেন। এই ইঙ্গিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার জোট গভীর হতাশায় পড়েছেন, কারণ নেতানিয়াহু চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন।
গিডিওন লেভি আল জাজিরাকে বলেন, এই বাস্তবতায় 2 সপ্তাহ মানে অনন্তকাল। যদি ট্রাম্প সত্যি 2 সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছলচাতুরি না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের এ যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে। লেভি আরও বলেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচির ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়, তবু দীর্ঘমেয়াদে ইসরায়েল নিজেদের আরও নিরাপদ ভাবতে পারবে না। কিছুই সমাধান হবে না, কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে। তিনি আরও যোগ করেন, ইসরায়েলের আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে যেগুলো শেষ হচ্ছে না, যেমন গাজা। চলমান যুদ্ধে ইসরায়েল যখন ইরানি হামলা হজমে নাস্তানাবুদ হচ্ছে, তখন ইরানকে একের পর এক হুঁশিয়ারি দিতে শুরু করেন ইসরায়েলের একনিষ্ঠ বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেন ইরানের পারমাণবিক কেন্দ্র গুড়িয়ে দেওয়ার, হুমকি দেন ইরানের বেসামরিক নাগরিকদের, এমনকি ইঙ্গিতে প্রাণনাশের হুমকি দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে। হোয়াইট হাউসে ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে শুরু হয় কাউন্টডাউন, এই বুঝি হামলা করবে আমেরিকা। তবে মার্কিন সিদ্ধান্তের কঠোর প্রতিবাদ করে ইরানের পক্ষে এবং মার্কিন ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিশ্বের পরাশক্তিগুলো। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলছেন। খবর এসেছে চীনের একটি বিশেষ প্রযুক্তি সম্পন্ন জাহাজ পারস্য উপসাগরে পৌঁছেছে। প্রেসিডেন্ট পুতিন বলছেন, ইরানের পারমাণবিক প্রকল্পে রুশ বিজ্ঞানীরা আছে, তাদের সরিয়ে নেয়ার পরিকল্পনা নেই। শুক্রবার রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার রোসাটম স্টেট নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশনের প্রধান জানিয়েছেন, বুশেহরে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ান কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। রাশিয়া মনে করে ইসরায়েলকে দেয়া তাদের বার্তা ইসরায়েলি নেতৃত্বের কাছে পৌঁছেছে, অর্থাৎ ইরানে যে কোনো পারমাণবিক হামলার বিরুদ্ধে চীন ও রাশিয়া অবস্থান নিয়েছে। এছাড়াও ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সক্রিয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইরানের প্রক্সি সংগঠনগুলো, যাদের লক্ষ্য হতে পারে ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এই পরিস্থিতিতে একটুও নমনীয় হয়নি ইরান। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA-কে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাব জানিয়েছেন, ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরান আলোচনায় বসবে না। ইরান যখন কঠোর অবস্থানে, তখন ইসরায়েলের একমাত্র ভরসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাবেন কিনা সেই সিদ্ধান্ত আগামী 2 সপ্তাহের মধ্যে নেবেন। ট্রাম্পের সিদ্ধান্তে শঙ্কিত ইসরায়েল, কারণ থেমে নেই ইরানি হামলা। এ যুদ্ধে জয়লাভ করতে না পারলে মধ্যপ্রাচ্য অশান্তকারী ইসরায়েলের আধিপত্যবাদের অবসান ঘটবে। ক্ষমতা হারাতে পারেন নেতানিয়াহু ও তার জোট, যা তাকে গভীর হতাশায় ফেলেছে। শুধু ইরানের বিরুদ্ধেই দিনে $20 কোটি খরচ করছে ইসরায়েল। এর সঙ্গে ফিলিস্তিনের গাজায় হওয়া খরচ তো আছেই। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, গত 13 জুন শুরু করা এই যুদ্ধে ইসরায়েলের ব্যয় দৈনিক প্রায় $200 মিলিয়ন বা $20 কোটি। আর এর বেশিরভাগ অংশই ব্যয় হচ্ছে মূলত ইরানি হামলা ঠেকাতে। এই যুদ্ধ কতদিন চলবে বা নেতানিয়াহু এটি কতদিন টেনে নেবেন, তা এই খরচের উপরও অনেকটা নির্ভর করে। প্রাথমিক এক হিসেবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সবচেয়ে বেশি খরচ হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে। এসব প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিদিনই $10 লাখ থেকে শুরু করে কয়েক কোটি ডলার পর্যন্ত খরচ হচ্ছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ডেভিস স্লিং এবং অ্যারো 3 এর মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি আগত ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে খরচ হচ্ছে $7 লাখ থেকে $40 লাখ পর্যন্ত। এখন পর্যন্ত ইরানের ছোড়া 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে বারবার ব্যবহার করতে হচ্ছে এগুলোকে। এছাড়া ইরানে ইসরায়েলের হামলার খরচও প্রতিনিয়ত বাড়ছে। ইরানের 1 মাইল দূরত্ব পাড়ি দিয়ে হামলা চালাতে ইসরায়েলি F-35 জেট প্রতি ঘন্টায় খরচ করছে প্রায় $10,000। এর সঙ্গে যোগ হচ্ছে JDDAM ও MKAET-4 এর মতো নির্ভুল বোমার দাম। সব মিলিয়ে ইসরায়েলি অ্যারন ইনস্টিটিউট ফর ইকোনমিক পলিসি ধারণা দিয়েছে, এই যুদ্ধ 1 মাস স্থায়ী হলে ইসরায়েলের মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় $1,200 কোটি। থিঙ্ক ট্যাঙ্কটির অর্থনীতিবিদ জিব একস্টাইন বলেন, এই যুদ্ধ গাজা বা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল। সবচেয়ে বড় খরচটা হচ্ছে গোলাবারুদ, আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় ক্ষেত্রেই।
এই আর্থিক চাপের কারণে স্বল্পমেয়াদী যুদ্ধের পক্ষে জনমত বাড়ছে। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও যুদ্ধ থামানোর ইঙ্গিত দেননি। তিনি ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে চূড়ান্তভাবে অকার্যকর না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে। তবে ইসরায়েলি পুঁজিবাজার স্থিতিশীল রয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে সূচকও বাড়ছে, তবে বাস্তবে ক্ষয়ক্ষতি বাড়ছে। প্রকৌশলীরা হিসাব করে বলছেন, ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্গঠনে খরচ হবে $400 মিলিয়ন বেশি। এখন পর্যন্ত কয়েকশো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 5,000-এর বেশি বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর। গুরুত্বপূর্ণ কয়েকটি অবকাঠামো খাতেও কাজ স্থগিত রয়েছে। ইসরায়েলি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর কারনিত ফ্লাগ ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালকে বলেন, যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যদি 1 সপ্তাহ চলে সেটা এক কথা, কিন্তু যদি 2 সপ্তাহ বা 1 মাস চলে তাহলে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে। ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সত্যি ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়তো ফোর্দোর ছোট্ট একটি অংশ ধ্বংস করতে পারবে, কিন্তু পুরো কেন্দ্রটি ধ্বংস করার মতো প্রযুক্তি ও সক্ষমতা ইসরায়েলের নেই। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রটি মাটির প্রায় 262 মিটার নিচে অবস্থিত। এই কেন্দ্রটি ধ্বংস করতে শক্তিশালী বাংকার বাস্টার বোমার প্রয়োজন হবে, যা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছে আছে, যেটির ওজন প্রায় 30,000 পাউন্ড। সেটিও এই ফোর্দো কেন্দ্র ধ্বংসে যথেষ্ট কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। বিশ্লেষকরা বলছেন, ফোর্দোর কংক্রিট ও পাথরের স্তর এতটাই গভীর ও মজবুত যে একটি একক বোমা কেন্দ্রটিকে পুরোপুরি ধ্বংস করতে নাও পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্যদিকে ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে যে তথ্য দিয়েছিলেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, তবে তার সেই তথ্য ভুল ছিল বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তিনি বলেন, আমার গোয়েন্দা কমিউনিটি ভুল। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা কর্মকর্তার এই তথ্যকে ভুল বলে ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছেন, যেখানে দেশটির গোয়েন্দারা বলেছিলেন তারা ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি কোনো আলামত পাননি। সেখানে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সুরে কথা বলেছেন ট্রাম্প। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে কয়েক মাস দূরে ছিল। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েল যেহেতু বর্তমানে জয়ের পথে রয়েছে, তাই এখন হামলা বন্ধ করতে বলা আমার জন্য সহজ নয়। যদি কেউ জয়ী হয় তাহলে তাকে হামলা বন্ধ করতে বলা কঠিন হয়ে পড়ে। ট্রাম্প দাবি করেন, চলমান যুদ্ধে ইসরায়েল ইরানের চেয়ে ভালো করছে, আর ইরান তুলনামূলকভাবে কম সফল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, তিনি সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপে যাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও 2 সপ্তাহ সময় নেবেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হওয়া চুক্তিতে মানবাধিকারের নির্দেশনা থাকলেও হয়তো তা লঙ্ঘন করছে ইসরায়েল। 20 জুনে এমন শঙ্কা প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক শাখা EEAS। সংস্থাটির একটি নথিতে বলা হয়েছে, স্বাধীন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মূল্যায়নের ভিত্তিতে ইসরায়েলের মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা এই চুক্তির অনুচ্ছেদ 2-এর পরিপন্থী। এতে আরও বলা হয়, ইসরায়েলের পক্ষ থেকে খাদ্য, ওষুধ, চিকিৎসা সামগ্রী ও অন্যান্য জরুরি পণ্যের প্রবেশে দীর্ঘমেয়াদী বিধিনিষেধ গাজার পুরো জনগোষ্ঠীর উপর প্রভাব ফেলছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস মে মাসে ঘোষণা দেন, ইসরায়েলি চুক্তির শর্ত মানছে কিনা তা খতিয়ে দেখা হবে। এই সিদ্ধান্তের পেছনে অর্ধেকেরও বেশি সদস্য রাষ্ট্রের সমর্থন ছিল। প্রতিবেদনটির একটি বড় অংশ গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে, গাজায় মানবিক সহায়তায় বাধা, উল্লেখযোগ্য সংখ্যক হতাহত, হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে হামলা, বাস্তুচ্যুতির জন্য দায়ী ইসরায়েল।
পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের সহিংসতা ঘটনাও এতে তুলে ধরা হয়েছে। আগামী 23 জুন ব্রাসেলসে এর পর্যালোচনা করবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েলের বিষয়ে মতপার্থক্য থাকায় তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করে এই পর্যালোচনার ফলাফল জানানো হবে এবং জুলাই মাসে বৈঠকে বিষয়টি আবারও আলোচনায় আসবে। ইউরোপীয় ইউনিয়নের এই পর্যালোচনার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, এটি একপক্ষীয় প্রতিবেদন। এটি ইউরোপীয় ইউনিয়নের দ্বৈত মানদণ্ডের উদাহরণ। ইসরায়েল বলছে 2023 সালের 7 অক্টোবর প্রথমে ইসরায়েলে হামলা চালায় হামাস। তাদের ধ্বংস করার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে গাজায় অভিযান পরিচালনা করা হচ্ছে। 2000 সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি করে ইসরায়েল, যেখানে বলা হয় মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে দুই পক্ষের মধ্যে সম্পর্ক স্থাপন ও রক্ষা হবে। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। প্রথমে ইসরায়েলি সংবাদ মাধ্যম হামলার ক্ষয়ক্ষতি চেপে রাখলেও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশ হতে শুরু করে। এর মধ্যে তেল আবিবের 4 তলা একটি ভবনের ছাদে আগুন ধরতে দেখা যায়। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। তারা সতর্ক করে বলেছে, এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং পারমাণবিক স্থাপনায় হামলার যে নজির তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। মূলত এই 4টি দেশের অনুরোধেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার দূত ভেসিলি নেবেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। এমন স্থাপনায় হামলা চালানো যায় না। চীনের রাষ্ট্রদূত ফুকং বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও ক্ষুণ্ণ করছে এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করছে। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের তথ্য অনুযায়ী আব্বাস আরাকচি আঙ্কারায় পৌঁছেছেন। এই সম্মেলনে বিশ্বের 40 জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন। শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিপক্ষদের সঙ্গে আরাকচির সাক্ষাতের পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ইরানের ওপর ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দুবার ফোনালাপ করেছেন বলে জানা গেছে। শুক্রবারের ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির সম্ভাবনাকে খাটো করে দেখছেন বলে মনে হচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আগামী সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজ ও এক্সিওস। এর আগে জেনেভায় ইউরোপীয় শীর্ষ কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে NBC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, তবে তার আগে ইসরায়েলের বিমান হামলা বন্ধ করতে হবে। চুক্তি হবে কিনা তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। তারা কি সত্যি আলোচনার মাধ্যমে সমাধান চায় নাকি অন্য কিছু ভাবছে এবং যেভাবেই হোক ইরানের ওপর হামলা চালাতে চায়। গত 13 জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। পাল্টাপাল্টি এই হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুক্রবার সেন্ট পিটারবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেন, এই জোট বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে। এটি পশ্চিমাদের উপনিবেশবাদী নীতির আরেকটি রূপ মাত্র।
পুতিন এ সময় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যা করার কথা বিবেচনা করে থাকে, তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে। এর আগে রুশ প্রেস সচিব দিমিত্রি পেসকভ সেন্ট পিটারবার্গের কনস্টান্টিন প্রাসাদে স্কাই নিউজকে বলেন, ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন মনে রাখে এটা শুধুমাত্র অগ্রহণযোগ্য নয়, বরং এতে দেশটিতে চরম পন্থার বিস্ফোরণ ঘটতে পারে। তিনি হুঁশিয়ারি করে বলেন, যারা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে। এদিকে ইরান বর্তমান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে সম্প্রতি জানিয়েছিলেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। তবে সে ধারণা ভুল ছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই বলে তুলসী গ্যাবার্ড যে কথা বলেছিলেন তা ছিল ভুল। ইরান ইসরায়েলের যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল ভালো করছে। আমার মনে হয় আপনারা বলতে পারেন ইরান কম ভালো করছে, যদিও তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সমর্থন করতে পারেন। এদিকে ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এই উত্তেজনা থামানোর আহ্বান জানিয়েছে আরব লীগ। সংস্থাটি বলেছে, এই ধরনের হামলা জাতিসংঘের সদস্য একটি দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। এক যৌথ বিবৃতিতে আরব পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, এই উত্তেজনা যেন আর না বাড়ে তা নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে উদ্যোগ নিতে হবে এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য কাজ করতে হবে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে অজুহাতে গত 13 জুন ভোরে দেশটিতে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ অভিযানের কোড নাম অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন। ইসরায়েলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ছিল ট্রু প্রমিস 3। 8ম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সংঘাত। এতে এখন পর্যন্ত দুই দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কেন্দ্রবিন্দুতে আছে ইসরায়েলের বন্দরনগরী হাইফা। গত কয়েকদিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এবার হাইফাতে ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের ভিডিও সামনে এলো। শুক্রবার এলি কাওয়াজ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, হাইফায় আঘাতের ভয়ঙ্কর ভিডিও ফুটেজ। ভিডিওটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুর খুব কাছাকাছি একটি বহুতল ভবন থেকে তোলা। এতে দেখা গেছে সমুদ্র উপকূলবর্তী একটি টার্গেটে ইরানের ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ব্যাপক বিস্ফোরণ ঘটে। 20 জুন বাংলাদেশ সময় রাত 8টার দিকে আল জাজিরা তাদের ওয়েবসাইটে ভিডিওটি শেয়ার করে। এতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলের একটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যায়। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার কথা জানানো হয়। দেশটির সংবাদ মাধ্যমগুলো জানায়, ক্ষেপণাস্ত্রগুলো দেশ জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে উত্তরের হাইফা ও দক্ষিণের বীর শোভা এলাকা। বীর শোভা সম্প্রতি ঘন ঘন ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর এসেছে। ইসরায়েলের চ্যানেল 12 এর বরাতে আল জাজিরা জানিয়েছে, এই দফায় হামলায় ইরানের প্রায় 39টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরান সাধারণত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে হামলা চালায়। এর মধ্যে কিছু হামলা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দিলেও একটা বড় সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। সংঘাত শুরুর পর হাইফাতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা গেছে, সেখানে অবস্থিত বেজান তেল পরিশোধনাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ কেন্দ্র এবং স্টিম উৎপাদন ব্যবস্থা ধসে গেছে, যার ফলে পরিশোধনাগার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। সেখানকার কয়েকজন কর্মী নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে তেল পাইপলাইন এবং বিদ্যুৎ কাঠামো। হাইফার পাওয়ার প্ল্যান্টে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে আগুন লেগে যায়। শুক্রবারও হাইফাকে টার্গেট করে ইরান। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় শহর বেরশোভায় অবস্থিত দেশটির সামরিক বাহিনীর কমান্ডো সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা শাখার শিবিরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। গত 13 জুন ভোরে ইরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই দিন রাতে পাল্টা জবাব দেয় ইরান। এরপর থেকে টানা পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দুদেশ। ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 639 জন ইরানি নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার। অপরদিকে ইসরায়েলে প্রায় 25 জন নিহতের খবর পাওয়া গেছে, আহতের সংখ্যা কয়েক শত। Israel's government has also spread chaos, terror and suffering throughout the region. জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শে এক বিবৃতিতে মুখ ফসকে বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়ে দিচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া এ বক্তব্যের পরপরই তিনি নিজ বক্তব্য সংশোধন করেন। তার ওই বক্তব্যের ভিডিও সহ খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ঘটনাটি জাতিসংঘে মার্কিন কূটনীতির এক বিব্রতকর মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। যদিও ডরোথি শে দ্রুত ভুল স্বীকার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। মূলত বক্তব্যে তিনি চলমান উত্তেজনার জন্য ইরানকে দায়ী করছিলেন। তবে একটি বাক্যে ভুল করে তিনি ইসরায়েলের দিকেই সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনেন। তাৎক্ষণিকভাবে তিনি নিজ ভাষা সংশোধন করে বলেন, তার উদ্দেশ্য ছিল ইরানকে দায়ী করা, ইসরায়েলকে নয়। ওই মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি সীমিত করার চুক্তিতে সম্মত হতো তাহলে আজকের এই সংঘাত এড়ানো যেত। তিনি ইরানের আঞ্চলিক কার্যকলাপ ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের সংযোগের কথাও উল্লেখ করেন। এদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই জরুরি বৈঠকে ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেছে চীন, পাকিস্তান, রাশিয়া ও আলজেরিয়া। তারা সতর্ক করে বলেন, এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং পারমাণবিক স্থাপনায় হামলার যে নজির তৈরি করা হয়েছে তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক। মূলত এই 4 দেশের অনুরোধেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া বলেন, ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। এমন স্থাপনায় হামলা চালানো যায় না। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও ক্ষুণ্ণ করছে এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করছে। অন্যদিকে ইসরায়েল তার মিত্রদের সঙ্গে নিয়ে ইরানের ওপর দায় চাপানোর চেষ্টা করে। ফলে উত্তপ্ত বাদানুবাদে পরিণত হয় ওই বৈঠক। সংঘাত বন্ধ ও সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও কিভাবে এগোনো উচিত এ বিষয়ে পরিষদ কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি তার দেশে ইসরায়েলের আগ্রাসনের সমর্থনে দেশটি এবং এর মিত্রদের তথাকথিত অতর্কিত হামলা ও অস্তিত্বের হুমকির যুক্তিকে সন্ত্রাসী রাষ্ট্রের অজুহাত বলে বর্ণনা করেন। ইরানি রাষ্ট্রদূত ইসরায়েলকে এমন একটি দেশ হিসেবে আখ্যা দেন যারা নিরপরাধ মানুষ হত্যা ও অন্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে। বক্তব্যের সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন। জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ডেনি ড্যানন বলেন, ইরান ভুক্তভোগী সেজে নাটক করছে। তিনি ইরাভানিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কি করে আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি পরিকল্পনার পরিণতি থেকে সুরক্ষা চাওয়ার সাহস পান যে পরিকল্পনা গণহত্যার জন্য তৈরি। ইরানে ইসরায়েলের হামলা এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর খায়েশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন, কারণ এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় টিকে থাকতে চান। তার ভাষায়, নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণ তাতে তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন। তিনি গত 20 বছরের বেশিরভাগ সময়ই ক্ষমতায় ছিলেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য ডেইলি শোতে দেয়া এক সাক্ষাৎকারে ক্লিন্টন এসব কথা বলেন। চলমান ইরান ইসরায়েল উত্তেজনা প্রশমন করতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান। ক্লিন্টন বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি যেন এই সংঘর্ষ প্রশমিত করার চেষ্টা করেন এবং বেসামরিক নাগরিকদের উপর যে লাগাতার হত্যাকাণ্ড চলছে সেটার অবসান ঘটান। তবে সাবেক এই প্রেসিডেন্টের মতে নেতানিয়াহু বা ট্রাম্প কেউই সম্পূর্ণ আকারের আঞ্চলিক যুদ্ধ চান না, যদিও এই অবস্থায়ও তারা এমন এক দুঃসাহসিক পথ বেছে নিচ্ছেন যেখানে মূল শিকার হচ্ছে সাধারণ মানুষ। ক্লিন্টন বলেন, আমরা অবশ্যই আমাদের মিত্রদের পাশে থাকব, তাদের রক্ষা করব, এটা গুরুত্বপূর্ণ। তবে গোপন বা অনানুষ্ঠানিক যুদ্ধে জড়িয়ে পড়া, যেখানে রাজনীতির সঙ্গে জড়িত নয় এমন নিরীহ বেসামরিক মানুষজনই প্রধান ভুক্তভোগী, এটা কোনো সমাধান হতে পারে না। সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশল হওয়া উচিত সংঘর্ষ নিরসন এবং শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহ দেয়া। উল্লেখ্য, যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরান ইসরায়েল সংঘর্ষে জড়ায়নি, তবে তারা ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করেছে এবং অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। এদিকে গত 13 জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে 430 জন নিহত এবং 3500 জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা। কয়েকদিনের মধ্যে ইরানে মৃতের সংখ্যা সম্পর্কে এটি প্রথম কোনো সরকারি আপডেট। এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে সংঘাতে কমপক্ষে 224 জন নিহত হয়েছে। তবে একটি মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি শুক্রবার 657 জন নিহতের তথ্য জানায়। এদিকে ইসরায়েল জানিয়েছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে 25 জন নিহত হয়েছে, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন আর আহত হয়েছেন 2517 জন। বাংলাদেশের ইতিহাস, সংগ্রাম আর গর্বের সামান্য কয়েকজন নেতা সত্যিকার অর্থে এই জাতির চেতনাকে ধারণ করতে পেরেছেন। তাদের মধ্যে আছেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিন্ন ভিন্ন সময়ে ও চ্যালেঞ্জের মধ্যে তাদের উত্থান হয়েছে। জিয়াউর রহমান যুদ্ধের পর জাতি পুনর্গঠন করেছিলেন। খালেদা জিয়া লড়েছিলেন গণতন্ত্রের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস গরিবের উন্নয়নে নতুন ধারণা নিয়ে এসেছেন। সবাই তারা একই লক্ষ্য নিয়ে এগিয়েছেন, বিশেষ করে ভারতের বিশাল আঞ্চলিক প্রভাবের বিপরীতে বাংলাদেশের মুক্তি আর মর্যাদাকে রক্ষা করার জন্য। এই নেতারা শুধু দেশ শাসন করেননি, তারা আশা জাগিয়েছেন। বাংলাদেশকে যখন অন্যায্য চুক্তি, সীমান্ত সংঘাত বা রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে ভারত চাপ দিয়েছে, তখন তারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকেছেন। নত জানু না হয়ে তারা স্বাধীনতাকে বেছে নিয়েছেন। তাদের কাজের অনুপ্রেরণা এসেছে কৃষক, শ্রমিক ও গ্রামীণ জনগোষ্ঠীর হৃদয় থেকে। বাংলাদেশের জন্য একটা ভীষণ নির্মাণ করেছেন তারা, যে ভীষণটা মাথা উঁচু করে সমতার ভিত্তিতে দাঁড়ানোর, কোনো প্রতিবেশীর ছায়ায় হারিয়ে যাওয়া নয়। এই তিন নেতাই ভারতের আধিপত্যকে প্রতিহত করেছেন। তারা স্মার্ট কূটনীতি, শক্তিশালী প্রতিষ্ঠান এবং স্থানীয় সমাধানকে বেছে নিয়েছেন। তাদের গল্পগুলো এমন একটা জাতির গল্প সামনে এনেছে যারা নতি স্বীকার করতে রাজি নয়। 1971 সাল থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা বেশ জটিল। ভারত কাছের প্রতিবেশী, দুই দেশের অভিন্ন ইতিহাসও আছে, কিন্তু অন্যায্য পানি চুক্তি, সীমান্ত সংঘাত, অসম বাণিজ্য ও রাজনৈতিক চাপ এ ধরনের পদক্ষেপগুলো উত্তেজনা বাড়িয়েছে। বহু বাংলাদেশি বিশ্বাস করে ভারত অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চায়। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও ডক্টর ইউনূসের মতো নেতারা বাংলাদেশকে স্বাধীন আর শক্তিশালী রেখেছেন। প্রত্যেকেরই নিজস্ব কৌশল আছে, কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন, মুক্ত ও গর্বিত বাংলাদেশ। একজন সামরিক বীর এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গত শতকের 70-এর দশকের শেষ দিকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে। এককভাবে ভারতের ওপর নির্ভরশীলতা থেকে তিনি সরে এসেছিলেন। তার মূল মন্ত্র ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। তিনি মুসলিম বিশ্ব, চীন ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। বাংলাদেশ নতুন বন্ধু পেয়েছিল, ভারতের ওপর থেকে তখন নির্ভরতা কমেছিল।
1980 সালে জিয়া সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্ক শুরু করেছিলেন। এই সংস্থাটি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সমতার ভিত্তিতে এক জায়গায় নিয়ে এসেছিল। ভারতের ক্ষমতার বিপরীতে ভারসাম্য রক্ষার কাজ করেছিল এই সংস্থা। তিনি বাংলাদেশকে বাইরের হুমকি থেকে রক্ষার জন্য সামরিক বাহিনীকে, বিশেষ করে নৌবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করেছিলেন। তালপট্টি দ্বীপ নিয়ে ভারতের দাবির বিপরীতে তিনি শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। তার সাহসী পদক্ষেপ ভারতের অনেককে হতাশ করেছিল। দুঃখজনকভাবে জিয়া 1981 সালে নিহত হন। অনেকেই মনে করেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থান নেয়ার কারণেই তাকে হত্যা করা হয়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের কাজের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। 1990 ও 2000-এর দশকে তিনি দেশের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে ভারতের প্রভাবের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। তার সরকার ফারাক্কা ব্যারেজ দিয়ে পানি বন্টন ও তিস্তা পানি নিয়ে ন্যায্য চুক্তির চেষ্টা করেছিল, কিন্তু ভারত সময় ক্ষেপণ করেছিল। বাংলাদেশের ভেতর দিয়ে ভারত ট্রানজিটের যে দাবি করেছিল তার বিরোধিতাও তিনি করেছিলেন, কারণ সেখানে বাংলাদেশের সুনির্দিষ্ট কোনো উপকার ছিল না। খালেদা জিয়া চীন, আসিয়ান সদস্য দেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এতে ভারতের ওপর থেকে নির্ভরতা কমেছিল। তার শক্ত অবস্থানকে অনেকে ভারত বিরোধিতা হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু তার সমর্থকরা এটাকে দেশের মর্যাদা রক্ষার পদক্ষেপ হিসেবে দেখেছেন। ভারতের মিডিয়া আর কূটনীতিকদের কঠোর সমালোচনার শিকার হয়েছেন তিনি। সম্প্রতি বিএনপি আর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব মেটাতে তিনি তৎপর হন। অনেকেই মনে করেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বের ক্ষতি করতে ভারতের যে পরিকল্পনা সেটা ঠেকাতেই পদক্ষেপ নিয়েছেন খালেদা জিয়া। গণতন্ত্র রক্ষায় স্থিতিশীলতা ধরে রাখতে তার এই পদক্ষেপ সাহায্য করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতি নয়, লড়াই করেছেন আইডিয়া আর তৎপরতা দিয়ে। গরিবদের, বিশেষ করে নারীদের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য তার গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ দিয়েছে। ইউনূস ফারাক্কা ও তিস্তা ব্যারেজের মতো ইস্যুগুলো নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি অন্যায্য বাণিজ্য চুক্তি ও ভারতীয় বাহিনী কর্তৃক সীমান্ত সংঘাতের সমালোচনাও করেছেন। ইউনূস তার বৈশ্বিক সুনামকে কাজে লাগিয়ে সার্ক ও বিমস্টেকের মতো নিরপেক্ষ আঞ্চলিক সংস্থাগুলোকে চাঙ্গা করার চেষ্টা করছেন। ভারতের আধিপত্যের বাইরে এসে এই সংস্থাগুলো যাতে কাজ করতে পারে সেটা চেয়েছেন তিনি। তার নীরব কিন্তু স্মার্ট কৌশলের কারণে তিনি টার্গেটে পরিণত হয়েছেন। অনেকেই মনে করেন তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য ভারত সমর্থিত বিভিন্ন গোষ্ঠী তার বিরুদ্ধে মিথ্যা গল্প ছড়াচ্ছে। বিশেষ করে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পরে এটা আরও বেড়ে গেছে। ভারতীয় প্রভাবের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও ডক্টর ইউনূসকে আক্রমণের শিকার হতে হয়েছে। তাদের সমালোচনা হয়েছে, তাদের নামে মিথ্যা গাল গল্প ছড়ানো হয়েছে, ভারত ঘেঁষা গোষ্ঠীগুলোর চাপে পড়তে হয়েছে। তারপরও মুক্ত ও শক্তিশালী বাংলাদেশের স্বপ্নের জায়গায় তারা অনড় থেকেছেন। তাদের কাজ বহু মিলিয়ন মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। বিশেষ করে যারা চান বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে টিকে থাক, তাদের জন্য তারা প্রেরণা জুগিয়েছে। জর্জ আর মার্টিন বলেছেন, যেখানে ক্ষমতা আছে বলে মানুষ বিশ্বাস করে ক্ষমতা সেখানেই থাকে। জিয়াউর রহমান, খালেদা জিয়া আর ডক্টর ইউনূস ভালোবাসা পেয়েছেন, কারণ তারা সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন। তারা শুধু অফিসে বসা নেতা ছিলেন না, তারা গ্রামের মানুষ, শ্রমিক ও গরিবদের স্বপ্নের ভাষা বুঝতেন। প্রত্যেকেই তারা উন্নত ভবিষ্যতের আশা দেখিয়েছেন। জিয়াউর রহমান সেনা থেকে নেতা হয়েছিলেন। 1971 সালে তিনি রেডিওতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি স্কুল ও রাস্তাঘাট নির্মাণ করেছিলেন এবং জাতির জন্য ঐক্য নিয়ে এসেছিলেন। খালেদা জিয়া তার স্বামীর মৃত্যুর পর শক্তি দেখিয়েছিলেন। তিনি গণতন্ত্রের জন্য লড়েছেন, নারীর অধিকার এবং গ্রামীণ প্রবৃদ্ধির জন্য তিনি কাজ করেছেন। ডক্টর ইউনূস ক্ষুদ্র ঋণ দিয়ে জীবন বদলে দিয়েছেন। তার গ্রামীণ ব্যাংক বহু মিলিয়ন গরিব নারীকে ব্যবসা দাঁড় করাতে এবং স্বাধীন ও স্বচ্ছ হতে সাহায্য করেছে। এই নেতারা স্থানীয় সংস্কৃতিকে সম্মান করেছেন। তারা বাংলাদেশকে বাইরের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হতে দেননি। জনগণের জন্য তাদের ভালোবাসা তাদের বীর বানিয়েছে।
ডক্টর ইউনূসের মতো আর কোনো নেতা প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়তে পারেননি। 13 মিলিয়নের বেশি বাংলাদেশি প্রবাসে বাস করছেন। 2024 সালে তারা দেশে $28 বিলিয়ন পাঠিয়েছেন। এই রেমিটেন্স যোদ্ধারা ইউনূসকে তাদের চ্যাম্পিয়ন মনে করেন। ইউনূস তাদের সংগ্রামকে বোঝেন। তিনি প্রবাসীদের কনসুলার সেবার মান বাড়ানো এবং অভিবাসীদের ভোটাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার 3-0 তত্ত্ব, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ প্রবাসীদের উদ্বুদ্ধ করেছে। প্রবাসীরা তাকে ন্যায্যতা ও গর্বের বৈশ্বিক কণ্ঠস্বর মনে করে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, ডক্টর ইউনূস ও শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের একটি মহীরুহ। প্রত্যেকেই নতুন শক্তি নিয়ে এসেছেন। শেখ মুজিব সাহসী বক্তব্য দিয়ে স্বাধীনতার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। জিয়াউর রহমান শৃঙ্খলা আর ভীষণ দিয়ে জাতিকে পুনর্গঠন করেছেন। খালেদা জিয়া প্রতিরোধের শক্তি নিয়ে গণতন্ত্রের জন্য লড়েছেন। ডক্টর ইউনূস দারিদ্র্য নির্মূলের জন্য নতুন ধারণা নিয়ে এসেছেন। যেসব নেতা ভারতের ঘনিষ্ঠ, বাংলাদেশিরা তাদের প্রত্যাখ্যান করেছে। অন্যায্য পানি চুক্তি, সীমান্ত হত্যা ও একপাক্ষীয় চুক্তির মতো ইস্যুগুলো দেশের মানুষের লোভ উস্কে দিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ভারতকে বহু কিছু দিয়ে গেছে। তার বাবা শেখ মুজিবের বিরুদ্ধেও 1972 সালে একই ধরনের সমালোচনা হয়েছিল। এরশাদের জাতীয় পার্টিও ভারতের প্রতি বেশি অনুগত হওয়ার কারণে জনসমর্থন হারিয়েছিল। 2007-8 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়টা ছিল একটা অন্ধকার কাল। জেনারেল মঈন ই আহমেদ এবং ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকার পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েও শেষে নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে উঠেছিল। অনেকেই মনে করেন ভারত ওই সরকারকে প্রভাবিত করেছিল যাতে তারা আওয়ামী লীগকে সুবিধা দেয়। বিএনপির মতো বিরোধী দলকে টার্গেট করা হয়েছিল। রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। অনেকে হয়েছিলেন নির্বাসিত। 2008 সালের নির্বাচন ছিল সাজানো। শেখ হাসিনাকে তখন জেতানোর সাহায্য করা হয়েছিল। এই কালো অধ্যায় জাতিকে জাগিয়ে দিয়েছে। জনগণ দেখেছে বিদেশি শক্তি কিভাবে গণতন্ত্রে হস্তক্ষেপ করে। যেসব নেতা ভারতকে সেবা দিতে ব্যস্ত, তাদের ব্যাপারে জনগণের অবিশ্বাস তৈরি হয়েছে। সেই স্মৃতি এখন নিজেদের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশিদের উদ্বুদ্ধ করছে। থমাস জেফারসন বলেছেন, স্বাধীনতার মূল্য হলো সার্বক্ষণিক সতর্কতা। জিয়াউর রহমান, খালেদা জিয়া, ডক্টর ইউনূস নেতার চেয়ে অনেক বড় কিছু। বাংলাদেশের সম্মান ও মুক্তির যে লড়াই, তারা এই লড়াইয়ের প্রতীক। তারা ভারতের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করেছেন, গরিবদের দারিদ্র্য দূর করেছেন এবং শক্তিশালী জাতি গড়ে তুলেছেন। আজ ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন বাংলাদেশ এগিয়ে চলেছে, তখনও তাদের আদর্শ টিকে আছে। জাতি এখন ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে। সাহস, ঐক্য আর মর্যাদা অতীতের এই শিক্ষাগুলো সঙ্গে আছে। বাংলাদেশিরা এখন এমন একটা ভবিষ্যৎ চায় যেখানে তাদের মতামতের মূল্য থাকবে, যেখানে তাদের দেশ বিশ্বে সমতার ভিত্তিতে মাথা তুলে থাকবে। মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন, অত্যাচারী কখনো নিজ থেকে স্বাধীনতা দেয় না, অত্যাচারিতকে অবশ্যই সেটা আদায় করে নিতে হয়। বাংলাদেশকে আবার তার স্বাধীনতাকে আদায় করে নিতে হবে। প্রতিটি গ্রাম, প্রতিটি হৃদয় ও প্রতিটি কণ্ঠস্বর যারা একটা গর্বিত ও অদম্য জাতির স্বপ্ন দেখে, তারা সবাই এই আওয়াজ তুলবে। বাংলাদেশ, চীন, পাকিস্তান একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন এবং 3 দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম গঠনের কথা বলছে বেইজিং। আর এ নিয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের উনান প্রদেশের কুনমিংয়ে চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় উপ পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকে এ প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। বৈঠকে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তবে বৈঠকের ফলাফলের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জানা গেছে 3 পক্ষ চীন, পাকিস্তান, বাংলাদেশ ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছে। সুপ্রতিবেশী সুলভতা, সমতা ও পারস্পরিক বিশ্বাস, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি, সাধারণ উন্নয়ন এবং উইন উইন সহযোগিতার নীতির উপর ভিত্তি করে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে। আর এই ত্রিপক্ষীয় সহযোগিতার লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নত করা। শিল্প, বাণিজ্য, মেরিটাইম অ্যাফেয়ার্স, জনসম্পদ, জলবায়ু পরিবর্তন, কৃষি,
সম্পদ, থিঙ্ক ট্যাঙ্ক, স্বাস্থ্য, শিক্ষা এবং যুব সমাজ সংক্রান্ত ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা অন্বেষণ ও বাস্তবায়নে সম্মত হয়েছে তিন পক্ষ। বৈঠকে হওয়া সমঝোতার ভিত্তিতে তিন পক্ষ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। তিন পক্ষই জোর দিয়ে বলেছে, চীন, বাংলাদেশ, পাকিস্তান যৌথ সহযোগিতা সত্যিকারের বহুপাক্ষিকতা ও উন্মুক্ত আঞ্চলিকতাকে অনুসরণ করে। এই সম্পর্ক যে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে নয় তাও উল্লেখ করা হয়। চীনের পক্ষ থেকে বলা হয়, গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য এবং আঞ্চলিক অন্যতম প্রধান দেশ হিসেবে এই তিন দেশের সামনেই রয়েছে জাতীয় পুনরুদ্ধার ও আধুনিকায়নের লক্ষ্য, যা অর্জনে প্রয়োজন শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সান উইদেং বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভবিষ্যতের এক অভিন্ন সমাজ গড়তে চীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ওয়েদেং আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই চীনের মতো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। পাশাপাশি তারা উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশীদারও বটে। চীন, পাকিস্তান, বাংলাদেশ সহযোগিতা তিন দেশের জনগণের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখতে পারে। অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়ন এই ত্রিপক্ষীয় সহযোগিতার মূল লক্ষ্য বলে জানান তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠক ছিল বাংলাদেশ, চীন, পাকিস্তান ত্রিপাক্ষিক ব্যবস্থার প্রথম বৈঠক। দেশটির পক্ষ থেকে আরও জানানো হয়, ওই বৈঠকে আঞ্চলিক যোগাযোগ জোরদার এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্র যেমন বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা ও সমুদ্র বিজ্ঞান, সবুজ অবকাঠামো, সংস্কৃতি, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগ সহযোগিতা গভীর করার বিষয়ে একমত হয়েছে তিন দেশ। তবে বিশ্লেষকরা বলছেন, এই ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন হলে এই অঞ্চলে সম্প্রতি বন্ধুহীন হয়ে পড়া ভারত আরও কোণঠাসা হয়ে পড়বে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।